আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আবার একবার কথা হবে দেশের সাফল্য, দেশবাসীর অভিজ্ঞতা নিয়ে। গত কয়েক সপ্তাহে স্পোর্টস, সায়েন্স, সংস্কৃতি ইত্যাদি অনেক বিষয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেক ভারতবাসী গর্বিত। অতি সম্প্রতি শুভ্রাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন নিয়ে দেশে জোরদার আলোচনা হয়েছে। যখন শুভ্রাংশু সুরক্ষিতভাবে পৃথিবীতে অবতরণ করেছেন, লোকজন উৎসাহে ফেটে পড়েছে। তাদের মনে খুশির ঢেউ উঠেছে, পুরো দেশ গর্বে ভরে গেছে। আমার মনে আছে 2023 সালে অগাস্ট মাসে যখন চন্দ্রযান-3-এর সফল অবতরণ হয়েছিল, তখন দেশে এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। সায়েন্স নিয়ে, স্পেস নিয়ে বাচ্চাদের মধ্যে এক নতুন কৌতূহল জেগে উঠেছিল। এখন ছোট ছোট বাচ্চারা বলে, আমিও স্পেসে যাব, আমিও চাঁদে অবতরণ করব, স্পেস সায়েন্টিস্ট হব। বন্ধুরা, আপনারা ইন্সপায়ার মানক প্রকল্পের নাম শুনেছেন নিশ্চয়ই। এই প্রকল্প শিশুদের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহ দেওয়ার জন্য। এই প্রকল্পে প্রতি স্কুল থেকে 5 জন শিশুকে নির্বাচন করা হয়। প্রত্যেক শিশু একটি নতুন আইডিয়া নিয়ে আসে। এই প্রকল্পে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ শিশু যুক্ত হয়েছে। আর চন্দ্রযান-3-এর পর তো এদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। দেশে স্পেস স্টার্ট আপ জোর কদমে এগিয়ে চলেছে। 5 বছর আগে 50-এরও কম স্টার্ট আপ ছিল, আজ শুধু স্পেস সেক্টরে 200-রও বেশি হয়ে গেছে। বন্ধুরা, সামনের মাসে 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে। আপনারা কিভাবে এই দিনটি পালন করবেন, নতুন কোনো আইডিয়া আছে কি? আমাকে নমো অ্যাপে অবশ্যই মেসেজ পাঠাবেন। বন্ধুরা, একবিংশ শতাব্দীতে ভারত আজ সায়েন্সে এক নতুন উৎসাহের সঙ্গে এগিয়ে চলেছে। কিছুদিন আগে আমাদের ছাত্র ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে মেডেল জিতেছে। দেবেশ পঙ্কজ, সন্দীপ কুচি, দেবদত্ত প্রিয়দর্শী আর উজ্জ্বল কেশরী, এই 4 জন ভারতের নাম উজ্জ্বল করেছে। গণিতের জগতে ভারত নিজের পরিচয় আরও মজবুত করেছে। অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে আমাদের ছাত্ররা 3টে গোল্ড, 2টো সিলভার আর একটা ব্রোঞ্জ মেডেল জিতেছে। বন্ধুরা, আগামী মাসে মুম্বাইতে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড হতে চলেছে। এতে 60-এরও বেশি দেশের ছাত্ররা অংশগ্রহণ করবে, বৈজ্ঞানিকরাও আসবেন। এটি এখনো পর্যন্ত সবথেকে বড় অলিম্পিয়াড হবে। একদিক থেকে দেখলে ভারত এখন অলিম্পিক এবং অলিম্পিয়াড দুটি ক্ষেত্রেই এগিয়ে চলেছে। আমার প্রিয় দেশবাসী, ইউনেস্কোর একটি খবর এসেছে যা আমাদের সবাইকে গর্বিত করবে। ইউনেস্কো 12টি মারাঠা দুর্গকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। এর মধ্যে 11টা দুর্গ মহারাষ্ট্রে আর একটি দুর্গ তামিলনাড়ুতে। প্রতিটি দুর্গের সঙ্গে ইতিহাসের এক এক অধ্যায় জুড়ে আছে। প্রতিটি পাথর এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সালহার দুর্গয় মুঘলদের পরাজয় হয়েছিল। শিবনেরি দুর্গয় ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম হয়েছিল। এমন দুর্গ যা কিনা শত্রুরা জয় করতে পারে না। খানদেবী দুর্গ সমুদ্রের মাঝে তৈরি এক চমকপ্রদ দুর্গ। শত্রুরা তাঁকে রুখে দিতে চেয়েছিল, কিন্তু শিবাজী মহারাজ অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছিলেন। প্রতাপগড় দুর্গ, যেখানে আফজল খানকে পরাজিত করা হয়েছিল, ওই দুর্গের দেয়ালে আজও সেই কাহিনীর প্রতিধ্বনি শোনা যায়। বিজয় দুর্গে, যেখানে গোপন সুড়ঙ্গ ছিল, সেখানে ছত্রপতি শিবাজী মহারাজের দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়। আমি কিছুদিন আগে রায়গড়ে গিয়েছিলাম। ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির সামনে আমি মাথা নত করেছিলাম। এ অনুভূতি সারা জীবন আমার সঙ্গে থাকবে। বন্ধুরা, দেশের অন্য জায়গাতেও এমন চমকপ্রদ দুর্গ আছে যা অসংখ্য আক্রমণ সহ্য করেছে, প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করেছে, কিন্তু কখনো আত্মসম্মান বিসর্জন দেয়নি। রাজস্থানের চিতরগড়ের দুর্গ, কুম্ভলগড় দুর্গ, রণথম্বর দুর্গ, আমের দুর্গ, জয়সলমীরের দুর্গ তো বিশ্ববিখ্যাত। কর্ণাটকের গুলবার্গার দুর্গও অনেক বড়। চিত্রদুর্গের দুর্গের ব্যাপ্তিও আপনাকে কৌতূহলী করে তুলবে। ওই সময়ে এত বড় দুর্গ কিভাবে তৈরি হয়েছিল? বন্ধুরা, উত্তরপ্রদেশের বান্দায় আছে কালিঞ্জের দুর্গ। মোহাম্মদ গজনবী অনেকবার এই দুর্গ হামলা করেও প্রতিবার ব্যর্থ হয়েছিল। বুন্দেলখণ্ডে এরকম বেশ কিছু দুর্গ আছে। গোয়ালিয়র, ঝাঁসি, দতিয়া, অজয়গড়, গড়কুণ্ডার চান্দেরি, এইসব দুর্গ শুধু ইট পাথরই নয়, এগুলি আমাদের সংস্কৃতির প্রতীক। আজও এইসব দুর্গর উঁচু উঁচু দেয়াল সংস্কার আর আত্মমর্যাদার প্রতীক হয়ে রয়েছে। আমি সকল দেশবাসীকে বলবো, এইসব দুর্গ দেখতে,
নিজেদের ইতিহাসকে জানতে, নিজেদের গৌরব উপলব্ধি করতে। আমার প্রিয় দেশবাসী, আপনারা কল্পনা করুন, একদম ভোরবেলা বিহারের মুজফ্ফরপুর শহর, 1908 সালের 11ই আগস্ট, প্রতিটা রাস্তা, প্রতিটা চৌরাস্তা, সমস্ত কোলাহল ওই সময় স্তব্ধ হয়ে গিয়েছিল। জনসাধারণের চোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয়ে জ্বলছিল আগুন। লোকজন ঘিরে রেখেছিল জেলখানা, যেখানে 18 বছরের এক যুবক ইংরেজদের বিরুদ্ধে নিজের দেশপ্রেম ব্যক্ত করার মূল্য দিচ্ছিল। জেলের ভিতর ইংরেজ অফিসাররা এক যুবককে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই যুবকের চোখে মুখে ভয় ছিল না, বরং তা গর্বে ভরা ছিল, সেই গর্ব যা দেশের জন্য প্রাণ উৎসর্গীকারীদের হয়। সেই বীর, সেই সাহসী যুবক ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে তিনি সেই সাহস দেখিয়েছিলেন যা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তখন খবরের কাগজগুলো লিখেছিল, ক্ষুদিরাম বসু যখন ফাঁসির দড়ির দিকে এগিয়ে গেলেন, তখন তাঁর মুখে ছিল হাসি। এমনই অগণিত বলিদানের পর, শত শত বছরের তপস্যার পর আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। দেশপ্রেমীরা তাদের রক্ত দিয়ে স্বাধীনতা আন্দোলনকে সিঞ্চিত করেছিল। বন্ধুরা, আগস্ট মাস এই কারণেই বিপ্লবের মাস। 1 আগস্ট লোকমান্য বাল গঙ্গাধর তিলকের প্রয়াণ দিবস। এই মাসেই 8 আগস্ট গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। তারপর আসে 15 আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি, তাদের থেকে প্রেরণা পাই। কিন্তু বন্ধুরা, আমাদের স্বাধীনতার সঙ্গে দেশের বিভাজনের যন্ত্রণাও জড়িয়ে আছে। তাই আমরা 14 আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করি। আমার প্রিয় দেশবাসী, 7 আগস্ট 1905 সালে আরও একটি বিপ্লবের সূচনা হয়েছিল। স্বদেশী আন্দোলন স্থানীয় পণ্য এবং বিশেষ করে হ্যান্ডলুমকে এক নতুন শক্তি দিয়েছিল। এই স্মৃতিতে দেশ প্রতি বছর 7 আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে উদযাপন করে। এই বছর 7 আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে 10 বছর পূর্ণ হচ্ছে। স্বাধীনতার লড়াইয়ের সময় যেমন আমাদের খাদি স্বাধীনতা আন্দোলনকে নতুন শক্তি দিয়েছিল, তেমনি আজ যখন দেশ বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন টেক্সটাইল সেক্টর দেশের শক্তি হয়ে উঠছে। এই 10 বছরে দেশের পৃথক পৃথক অংশে এই সেক্টরের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ সাফল্যের অনেক কাহিনী রচনা করেছেন। মহারাষ্ট্রের পৈঠন গ্রামের কবিতা ধবলে আগে একটা ছোট্ট ঘরে কাজ করতেন। না ছিল জায়গা, না ছিল সুবিধে। সরকার থেকে সাহায্য পেলেন, আর এখন তার দক্ষতা ডানা মেলেছে। তিনি 3 গুণ বেশি আয় করছেন। নিজেই নিজের তৈরি পৈঠনি শাড়ি বিক্রি করছেন। ওড়িশার ময়ূরভঞ্জেও সাফল্যের এমন কাহিনী আছে। এখানে 650 জনেরও বেশি জনজাতি মহিলা সাঁওতালি শাড়িকে আবার পুনরুজ্জীবিত করেছেন। এখন এই মহিলারা প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করছেন। এরা শুধু কাপড় তৈরি করছেন না, নিজেদের পরিচয় তৈরি করছেন। বিহারের নালন্দা থেকে নবীন কুমারের কৃতিত্ব প্রেরণাদায়ক। তার পরিবার বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত। তার সবচেয়ে ভালো দিক হল তার পরিবার এখন এই ফিল্ডে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়েছে। এখন তার ছেলেমেয়েরা হ্যান্ডলুম টেকনোলজিতে পড়াশোনা করছে, বড় বড় ব্র্যান্ডে কাজ করছে। এই পরিবর্তন শুধু একটি পরিবারের নয়, এটি আশেপাশের অনেক পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভারতের টেক্সটাইল কেবল একটি সেক্টর নয়, এটা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা দৃষ্টান্ত। আজ টেক্সটাইল এবং অ্যাপারেল মার্কেট খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, এবং এই প্রগতির সবথেকে সুন্দর দিক হল গ্রামের মহিলারা, শহরের ডিজাইনাররা, অভিজ্ঞ বস্ত্রবয়ন শিল্পীরা এবং স্টার্ট আপ শুরু করা আমাদের যুবরা সকলে মিলে একসঙ্গে এটিকে এগিয়ে নিয়ে চলেছেন। এখন ভারতে 3000-এরও বেশি টেক্সটাইল স্টার্ট আপ কার্যরত রয়েছে। অনেক স্টার্ট আপ ভারতের হ্যান্ডলুম শিল্পের পরিচয়কে বিশ্বমঞ্চে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। বন্ধুরা, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যপথ স্বনির্ভরতার ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলেছে, এবং আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় ভিত্তি হল ভোকাল ফর লোকাল। যা যা ভারতে তৈরি হয়েছে, যেগুলো বানাতে গিয়ে ভারতীয়দের ঘাম ঝরেছে, সেগুলোই কিনুন, সেগুলোই বিক্রি করুন। এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আমার প্রিয় দেশবাসী,
ভারতের বৈচিত্র্যের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি দেখা যায় লোকগীতি এবং ঐতিহ্যে, আর তারই একটা অংশ হল আমাদের ভজন এবং কীর্তন। কিন্তু আপনি কি কখনো এরকম শুনেছেন যে কীর্তনের মধ্য দিয়ে দাবানল সম্পর্কে মানুষকে সচেতন করা হয়? আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু ওড়িশার কেওনঝর জেলায় এমনই এক অভূতপূর্ব কাজ হচ্ছে। এখানে রাধা কৃষ্ণ সংকীর্তন মণ্ডলী নামের একটি দল আছে। ভক্তির সঙ্গে সঙ্গে এই দলটি এখন পরিবেশ সংরক্ষণের নামগানও করছে। এই উদ্যোগের অনুপ্রেরণা প্রমীলা প্রধানজি। অরণ্য ও পরিবেশ রক্ষার জন্য তিনি প্রচলিত গানগুলোয় নতুন কথা ও নতুন ভাবনা জুড়েছেন। তার দল গ্রামে গ্রামে যাচ্ছে, গানের মধ্য দিয়ে মানুষকে বোঝাচ্ছে যে জঙ্গলে আগুন লাগলে কতটা ক্ষতি হয়। এই দৃষ্টান্ত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের লোক ঐতিহ্য কেবল অতীতেই সীমাবদ্ধ নয়, এগুলোর মধ্যে আজও সমাজকে পথ দেখানোর শক্তি আছে। আমার প্রিয় দেশবাসী, ভারতের সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উৎসব এবং ঐতিহ্য। কিন্তু আমাদের এই সংস্কৃতির আরও একটি প্রাণোচ্ছল দিক আছে। সেটি হল আমাদের বর্তমান, আমাদের ইতিহাসকে নথিবদ্ধ করতে থাকা। সেই জ্ঞানই আমাদের আসল শক্তি, যা শত শত বছর ধরে পুঁথি পাণ্ডুলিপির মধ্য দিয়ে সংরক্ষিত করা হয়েছে। এই পুঁথি পাণ্ডুলিপিগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে চিকিৎসা পদ্ধতি, সঙ্গীত, দর্শন এবং সবচেয়ে বড় কথা হল সেই চিন্তাদর্শ রয়েছে যা মানবতার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। বন্ধুরা, এই অসামান্য জ্ঞান এবং এই ঐতিহ্যের সংরক্ষণ করা আমাদের কর্তব্য। আমাদের দেশে প্রত্যেক যুগেই এমন কিছু মানুষ জন্মেছেন যারা এটাকে নিজেদের সাধনা করে তোলেন। অনুপ্রাণিত করার মতো এমনই একজন ব্যক্তিত্ব হলেন তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার মণিমারঞ্জি। তাঁর মনে হয়েছিল যে বর্তমান প্রজন্ম যদি তামিল পাণ্ডুলিপি পড়তে না শেখে, তাহলে আগামী দিনে এই মহামূল্যবান ঐতিহ্য হারিয়ে যাবে। সেজন্য তিনি সান্ধ্যকালীন ক্লাস শুরু করেন। ছাত্র, চাকুরিজীবী, যুবক যুবতী, গবেষক সকলেই সেখানে গিয়ে শিখতে শুরু করলেন। মণিমারঞ্জি সকলকে তামিল সুবদিয়াল অর্থাৎ তালপাতার পুঁথি পড়তে এবং পাঠোদ্ধারের নিয়ম কি তা শিখিয়েছেন। আজ ওর প্রচেষ্টায় অনেক ছাত্রছাত্রীরা এই ক্ষেত্রে দক্ষ হয়ে উঠেছেন। কয়েকজন ছাত্রছাত্রী তো এই পাণ্ডুলিপির উপর ভিত্তি করে প্রথাগত চিকিৎসা পদ্ধতির বিষয়ে গবেষণাও শুরু করে দিয়েছেন। বন্ধুরা, ভাবুন, যদি এমন প্রচেষ্টা সমগ্র দেশ জুড়ে হয়, তাহলে আমাদের প্রাচীন বিদ্যা শুধুমাত্র চার দেয়ালেই সীমাবদ্ধ থাকবে না, তা নতুন প্রজন্মের চেতনার অংশ হয়ে উঠবে। এই ভাবনা অনুপ্রাণিত হয়ে ভারত সরকার এই বছর বাজেটে একটি ঐতিহাসিক উদ্যোগের কথা ঘোষণা করেছে, জ্ঞান ভারতম মিশন। এই প্রকল্পের আওতায় প্রাচীন পাণ্ডুলিপিগুলো ডিজিটাইজড করা হবে। তারপর একটি ন্যাশনাল ডিজিটাল রিপোজিটরি গড়ে তোলা হবে। সেখানে সমগ্র বিশ্বের শিক্ষার্থী, গবেষক ভারতের জ্ঞান ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পারবে। আমারও আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি আপনারা এমন কোনো প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকেন অথবা যুক্ত হতে চান, তাহলে মাইগভ অথবা সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। কারণ এগুলো শুধুমাত্র পাণ্ডুলিপি নয়, এগুলো ভারতের অন্তরাত্মার সেই অধ্যায় যা সম্বন্ধে আমাদের আগামী প্রজন্মকে জানাতে হবে। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে আপনাদের আশেপাশে কত ধরনের পাখি আছে, তাহলে আপনারা কি বলবেন? হয়তো এটাই যে ৫-৬টা পাখি তো রোজই আমার চোখে পড়ে, কিন্তু কিছু চেনা পরিচিত, কিছু অজানা। আমাদের আশেপাশে কোন কোন প্রজাতির পাখি আছে এটা জানাও খুব আকর্ষণীয় একটা বিষয়। সম্প্রতি এরকমই একটা অসাধারণ প্রচেষ্টা করা হয়েছে। জায়গাটা হলো আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এমনিতে এই এলাকা এখানকার গন্ডারদের জন্য বিখ্যাত, কিন্তু এইসব আলোচনার বিষয় হলো সেখানে তৃণভূমি আর সেখানে বসবাসকারী পাখি। এখানে প্রথমবার গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, এই সেন্সাসের ফলে ৮০-এরও বেশি পাখিদের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এতে অনেক দুর্লভ প্রজাতির পাখিও অন্তর্ভুক্ত। আপনারা ভাবছেন এত পাখির সন্ধান কিভাবে পাওয়া গেল? এক্ষেত্রে বাজিমাত করেছে প্রযুক্তি। সেন্সাসের টিম পাখির ডাক রেকর্ড করা যন্ত্র লাগিয়েছিল।
তারপর কম্পিউটার সেই ডাক বিশ্লেষণ করে এআই এর সাহায্য নেয়। শুধু ডাকের মাধ্যমেই পাখিদের চেনা গেছে, তাও তাদেরকে বিরক্ত না করে। ভাবুন, যখন প্রযুক্তি এবং সংবেদনশীলতার মেলবন্ধন ঘটে, তখন প্রকৃতিকে গভীরভাবে বোঝা কতটা সহজ হয়ে ওঠে। আমাদের এরকম প্রচেষ্টাকে আরও উৎসাহ দেওয়া উচিত, যাতে আমরা আমাদের জীববৈচিত্র্যের সঙ্গে পরিচিত হতে পারি ও ভবিষ্যৎ প্রজন্মকেও এর সঙ্গে যুক্ত করতে পারি। আমার প্রিয় দেশবাসী, অন্ধকার যেখানে সব থেকে বেশি ঘনায়, কখনো কখনো আলো সেখান থেকেই উৎসারিত হয়। এরকম একটা উদাহরণ হল ঝাড়খণ্ডের গুমলা জেলা। একটা সময় ছিল যখন এটি মাওবাদী হিংসার জন্য কুখ্যাত ছিল। বাসিয়া ব্লকের গ্রাম জনশূন্য হয়ে যাচ্ছিল। মানুষ ভয়ে ভয়ে বেঁচে থাকত। রোজগারের কোনো আশা ছিল না, জমি ফাঁকা পড়েছিল এবং যুবক যুবতীরা পালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে শান্ত সুস্থির পরিবর্তনের সূত্রপাত হয়। ওমপ্রকাশ সাহু নামের এক যুবক হিংসার পথ ছেড়ে দেয়। তিনি মাছ চাষ শুরু করেন। তারপর নিজের মতো অনেক বন্ধুদেরও এই কাজের জন্য অনুপ্রাণিত করেন। তাঁর এই প্রচেষ্টার ফলও পাওয়া গেল। যারা একসময় অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তারাই এখন মাছ ধরার জাল হাতে তুলে নিয়েছেন। বন্ধুরা, ওমপ্রকাশ সাহুর এই সূচনা সহজ ছিল না। বিরোধিতা হয়, তাকে হুমকি দেওয়া হয়, কিন্তু তাঁর মনোবল ভাঙেনি। যখন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা কার্যকর হয়, তখন ওর কাজে নতুন শক্তি সঞ্চারিত হয়। সরকারের থেকে প্রশিক্ষণ পান, পুকুর তৈরিতে সাহায্য পান এবং দেখতে দেখতে গুমলায় মৎস্য বিপ্লবের শুরু হয়। আজ বাসিয়া ব্লকের 150টিরও বেশি পরিবার মাছ চাষের সঙ্গে যুক্ত হয়েছেন। এমন অনেকে আছেন যারা কখনো নকশালপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, এখন ওরা গ্রামেই আছেন, সম্মানের সঙ্গে জীবন কাটাচ্ছেন এবং অন্যদের রোজগারের ব্যবস্থা করে দিচ্ছেন। গুমলার এই যাত্রা আমাদের শেখায়, যদি পথ সঠিক থাকে এবং মনে বিশ্বাস থাকে, তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও বিকাশের আলো প্রজ্বলিত হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আপনারা কি জানেন যে অলিম্পিক্সের পরই সবথেকে বড় খেলার আয়োজন কোনটা? এর উত্তর ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস। সারা পৃথিবীর পুলিশকর্মী, ফায়ার ফাইটার্স, নিরাপত্তার সঙ্গে যুক্ত থাকা লোকদের নিয়ে হওয়া স্পোর্টস টুর্নামেন্ট। এইবার এই টুর্নামেন্ট আমেরিকার আয়োজিত হয়েছে এবং এখানে ভারত ইতিহাস রচনা করেছে। ভারত প্রায় 600টি পদক জিতেছে। 71টি দেশের মধ্যে আমরা প্রথম 3-এর মধ্যে স্থান দখল করেছি। এই ঊর্ধ্বধারীদের পরিশ্রম সফল হয়েছে, যারা দিনরাত দেশের জন্য সেবায় নিবেদিত। আমাদের এই বন্ধুরা এখন খেলার মাঠেও দেশের নাম উজ্জ্বল করেছেন। আমি সকল খেলোয়াড়দের এবং কোচিং টিমকে অভিনন্দন জানাই। আপনারা এটা জেনেও হয়তো চমৎকৃত হবেন যে 2029-এ এই খেলা ভারতে অনুষ্ঠিত হবে। সারা বিশ্ব থেকে খেলোয়াড়রা আমাদের দেশে আসবেন। আমরা তাদের ভারতের আতিথেয়তা দেখাবো, আমাদের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, গত কয়েকদিনে আমি অনেক ইয়াং অ্যাথলিটস এবং তাদের অভিভাবকদের বার্তা পেয়েছি। এগুলোর মধ্যে খেলো ভারত নীতির 2025-এর খুব প্রশংসা করা হয়েছে। এই নীতির লক্ষ্য স্পষ্ট, ভারতকে স্পোর্টিং সুপার পাওয়ার বানানো। গ্রামবাসী, দরিদ্র মানুষজন এবং মেয়েরা এই নীতির আওতায় অগ্রাধিকার পাবেন। খেলাধুলাকে স্কুল এবং কলেজ তাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলবে। খেলাধুলা সংক্রান্ত স্টার্টস আপ, তা সে স্পোর্টস ম্যানেজমেন্ট হোক বা ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত হোক, তাদের সব রকমভাবে সাহায্য করা হবে। ভাবুন, যখন দেশের যুবরা নিজেদের তৈরি র্যাকেট, ব্যাট আর বল নিয়ে খেলবে, তখন আত্মনির্ভরতার মিশন কতটা শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুরা, খেলা টিম স্পিরিট তৈরি করে। এটা ফিটনেস, আত্মবিশ্বাস এবং একটি শক্তিশালী ভারত গড়ার পথ। তাই মনের আনন্দে খেলাধুলা করুন ও ভালো থাকুন। আমার প্রিয় দেশবাসী, কিছু মানুষের কাছে কখনো কখনো কোনো কাজ অসম্ভব বলে মনে হয়। তারা ভাবেন, এটা কি আদৌ সম্ভব? কিন্তু যখন দেশ একটি চিন্তায় ঐক্যবদ্ধ হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। স্বচ্ছ ভারত মিশনের সবচেয়ে বড় উদাহরণ। শীঘ্রই এই মিশনের 11 বছর পূর্ণ হবে, কিন্তু এর শক্তি এবং এর প্রয়োজন আজও তেমনিই রয়েছে।
তাই 11 বছরে স্বচ্ছ ভারত মিশন এক জন আন্দোলন হয়ে উঠেছে, যা মানুষ নিজের কর্তব্য বলে মনে করেন, এবং এটাই প্রকৃত জন অংশগ্রহণ। বন্ধুরা, প্রতি বছর হয়ে চলা স্বচ্ছতা নিরীক্ষণ এই ভাবনাকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। এই বছর 4,500-রও বেশি শহর এবং শহরতলি এর সঙ্গে যুক্ত হয়েছে। 15 কোটি বেশি মানুষ এতে অংশগ্রহণ করেছে, যেটা কোনো সামান্য সংখ্যা নয়। এটা স্বচ্ছ ভারতের কণ্ঠস্বর। বন্ধুরা, প্রতি বছর হয়ে চলা স্বচ্ছতা নিরীক্ষণ এই ভাবনাকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। এই বছর দেশের 4,500-রও বেশি শহর এবং শহরতলি এর সঙ্গে যুক্ত হয়েছে। 15 কোটিরও বেশি মানুষ এতে অংশগ্রহণ করেছে, যেটা কোনো সামান্য সংখ্যা নয়। এটা স্বচ্ছ ভারতের কণ্ঠস্বর। বন্ধুরা, স্বচ্ছতা নিয়ে আমাদের শহর ও শহরতলি নিজেদের প্রয়োজন এবং পরিবেশ অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতিতে কাজ করছে। আর এর প্রভাব শুধুমাত্র এই শহরগুলির মধ্যে সীমিত নেই, পুরো দেশ এই পদ্ধতি অবলম্বন করছে। উত্তরাখণ্ডে কীর্তিনগরে মানুষরা পাহাড়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের নতুন নজির স্থাপন করেছেন। একইভাবে মাঙ্গালুরুতে প্রযুক্তির মাধ্যমে অর্গানিক ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়েছে। অরুণাচলে রোয়িং বলে একটা ছোট্ট শহর আছে। একটা সময় ছিল যখন এই অঞ্চলের মানুষদের সুস্বাস্থ্য রক্ষার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট অনেক বড় চ্যালেঞ্জ ছিল। এখানকার মানুষেরা এই সমস্যা সমাধানের দায়িত্ব নিয়েছেন। গ্রিন রোয়িং ইনিশিয়েটিভ শুরু হয়েছে এবং রিসাইকেল ওয়েস্ট থেকে একটা সম্পূর্ণ পার্ক বানানো হয়েছে। একইভাবে কারাডে বিজয়ওয়াড়াতে ওয়াটার ম্যানেজমেন্টের অনেক নতুন উদাহরণ তৈরি করেছে। আহমেদাবাদে রিভার ফ্রন্টের স্বচ্ছ অভিযান প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বন্ধুরা, ভোপালের একটা টিমের নাম ইতিবাচক ভাবনা। এতে 2000 জন মহিলা আছেন। এরা শুধু সাফাই করেন তা নয়, ভাবনারও বদল ঘটান। একসঙ্গে মিলে 17টি পার্ক পরিষ্কার করা, কাপড়ের থলে বিলি করা, এদের প্রতিটি পদক্ষেপে একটি করে বার্তা থাকে। এইরকম প্রচেষ্টার কারণেই ভোপাল শহর এখন স্বচ্ছতা নিরীক্ষণে অনেক এগিয়ে গেছে। লখনৌর গোমতী নদী টিমের কথাও বলা জরুরি। 10 বছর ধরে প্রতি রবিবার অক্লান্তভাবে না থেমে এই টিমের সদস্যরা স্বচ্ছতার কাজে নিয়োজিত। ছত্তিশগড়ের বিলহার উদাহরণও বেশ চমৎকার। এখানে মহিলাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর ওরা সকলে মিলে শহরের চিত্রটাই বদলে দিয়েছে। গোয়ার পানাজি শহরের দৃষ্টান্ত প্রেরণাদায়ক। সেখানে বর্জ্য পদার্থকে 16 রকম ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং এর নেতৃত্ব মহিলারাই দিচ্ছে। পানাজি তো রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে। বন্ধুরা, স্বচ্ছতা কোনো নির্দিষ্ট সময়ে বা কোনো একটা নির্দিষ্ট দিনের কাজ নয়। যখন আমরা প্রত্যেক বছরে প্রতিদিন প্রতি মুহূর্তে স্বচ্ছতাকে গুরুত্ব দেব, তখনই দেশ স্বচ্ছ থাকবে। বন্ধুরা, শ্রাবণের বাড়িধারার মাঝে দেশ আরও একবার উৎসবের রোশনাইতে সাজতে চলেছে। আজ হরিয়ালি তীজ, তারপর নাগপঞ্চমী এবং রাখি বন্ধন, এরপর জন্মাষ্টমী, আমাদের দুষ্টু গোপালের জন্মোৎসব। এইসব পূজা পার্বণ আমাদের ভাবনার সঙ্গে জুড়ে রয়েছে। এই উৎসব আমাদের প্রকৃতির সঙ্গে সংযোগ এবং ভারসাম্য বজায় রাখার বার্তা দেয়। আপনাদের সকলকে এই পূজা পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রিয় বন্ধুরা, নিজেদের চিন্তা ভাবনা অনুভূতি ভাগ করতে থাকুন। আগামী মাসে আবার কথা হবে দেশবাসী কিছু নতুন অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার কাহিনী নিয়ে। নিজেদের খেয়াল রাখুন। অনেক অনেক ধন্যবাদ।